বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আজ তোমাদের বায়োটেকনোলজির সম্পর্কে আলোচনা করব। আসলে বাসায় রেকর্ড করা এবং আপলোড দেওয়া একটু সমস্যা, যে কারণে বেশি সময় নিয়ে রেকর্ড করা সম্ভব হচ্ছে না। এইবার অল্প অল্প করে তোমাদের পড়াতে হবে। তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে পড়ে নিবা। বর্তমানে বায়োটেকনোলজির প্রয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই প্রয়োগের দিক থেকে বায়োটেকনোলজিতে 3টি শব্দ এখন প্রচলিত আছে। তার মধ্যে ব্লো বায়োটেকনোলজি, যেখানে জলীয় এবং সামুদ্রিক ক্ষেত্রের প্রয়োগ আলোচনা করা হয়। গ্রিন বায়োটেকনোলজি, যেখানে কৃষিক্ষেত্রে এর প্রয়োগ আলোচনা করা হয়। রেড এবং হোয়াইট বায়োটেকনোলজি, যেখানে চিকিৎসা ক্ষেত্রে এর প্রয়োগ আলোচনা করা হয়। আজকে অতি অল্প সময়ে বেশি পরিমাণ দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে বায়োটেকনোলজি ব্যবহার করা হয়, সেই টপিকসগুলো আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আছে ইনসুলিন উৎপাদন। বর্তমান বিশ্বে দিন দিনই ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এই ডায়াবেটিস রোগীর চিকিৎসায় প্রচুর পরিমাণে বিশ্বব্যাপী ইনসুলিন ব্যবহৃত হয়। এই ব্যাপক চাহিদা মোকাবেলা করার জন্য বায়োটেকনোলজি প্রয়োগ করে ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে ইনসুলিন উৎপাদন করা সম্ভব হয়েছে। সর্বপ্রথম আমেরিকান এলি লিলি কোম্পানি এবং জিনেনটেক কোম্পানি 1982 সালে এই বায়োটেকনোলজির মাধ্যমে ইনসুলিন উৎপন্ন করে বাজারজাত করছে। তোমরা জানো যে মানবদেহের 11 নং ক্রোমোজোমে ইনসুলিন উৎপন্নকারী জিনকে মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ হ্যাঙ্গারল্যান্স কোষে প্লাজমিডের মাধ্যমে ইকোলাই ব্যাকটেরিয়ায় স্থানান্তরিত করে রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া তৈরি করা হয়, যা থেকে ইনসুলিন উৎপন্ন করা হয়। একটি ব্যাকটেরিয়া কোষ প্রায় 10 লক্ষ অণু ইনসুলিন তৈরি করতে সক্ষম হলে বর্তমানে এই ইনসুলিনের বর্ধিত চাহিদা মেটানোর জন্য বায়োটেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্বিতীয়ত, ভ্যাকসিন উদ্ভাবন। তোমরা জানো ভ্যাকসিন কি? ভ্যাকসিন হলো যে রোগ সৃষ্টিকারী জীবাণুকে ট্রিটমেন্ট করে তার সাসপেনশন মানবদেহে বা জীবদেহে প্রবেশ করালে সেই নির্দিষ্ট রোগের বিরুদ্ধে পোষক দেহে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এই ট্রিটমেন্টকৃত এই সলিউশনকেই বলা হয় ভ্যাকসিন। তোমরা জানো যে এডওয়ার্ড জেনার সর্বপ্রথম বসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কার করে। কাকতালীয়ভাবেই, তখনও কিন্তু বসন্ত রোগের জীবাণু আবিষ্কার হয় নাই, কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায়। পরবর্তী সময় লুই পাস্তার জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আবিষ্কার করে। বর্তমানে অনেক ধরনের ভ্যাকসিন আছে, তার মধ্যে প্রধানত 4 ধরনের ভ্যাকসিন। প্রথমত হলো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, যেটা রোগ জীবাণুকে ইনঅ্যাক্টিভ করে পোষক দিয়ে প্রবেশ করানো হয়, যেমন কলেরা ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন। আর সাসপেনশন অফ অ্যাটিনিউটেড মাইক্রো অর্গানিজম, এই ধরনের ভ্যাকসিন সমস্যা হলো অনেক সময় আবার রোগও সৃষ্টি করতে পারে, যেমন বিসিজি ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন। তৃতীয় ধরনের ভ্যাকসিন হলো টক্সয়েড
যেটা আমাকে বলি টিটেনাস টক্সয়েড, এটা বহির্বিষ থেকে উৎপন্ন হয়। আর চতুর্থ ধরনের ভ্যাকসিন হলো সাবসেলুলার ভ্যাকসিন, এটা জীবাণুর ক্যাপসুল থেকে উৎপন্ন হয়, যেমন নিউমোনিয়ার ভ্যাকসিন। বর্তমানে বায়োটেকনোলজির মাধ্যমে অল্প সময়ে অধিক পরিমাণ ভ্যাকসিন উৎপাদন করে এই বর্ধিত চাহিদা মেটানো হচ্ছে। প্রশ্ন থাকতে পারে যে এইডস এবং বর্তমানে যে করোনা আছে তার ভ্যাকসিন কেন হয় নাই? বিজ্ঞানীরা দেখেছেন যে এইডস জীবাণু মানুষের দেহে প্রবেশ করার পর যদি তার অ্যান্টিবডির উপস্থিতি টের পায়, তবে তার অবয়ব পরিবর্তন করে ফেলে, ফলে ভ্যাকসিন কাজ করে না। বিজ্ঞানীরা এখন বর্তমানে সেই অবয়ব পরিবর্তনকারী এনজাইম শনাক্ত করতে সম্ভব হয়েছে এবং ভ্যাকসিনের সাথে ওই এনজাইম নিষ্ক্রিয়কারী দ্রব্য সংযুক্ত করে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে এবং অচিরেই সফল হবে বলে আশা করি। করোনা ভ্যাকসিন চেষ্টা চলছে, হয়তো আমরা আশা করছি অচিরেই করোনা ভ্যাকসিন উৎপন্ন হবে। তারপরে যেটা আছে ইন্টারফেরন, এটা উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রতিরক্ষামূলক প্রোটিন, যা মানবদেহের ইমিউন সিস্টেমের অন্তর্গত এবং এটা ক্যান্সার কোষ এবং ভাইরাসের বৃদ্ধিতে বাধা দেয়। দেহকোষে ভাইরাস আক্রান্ত হলে তার প্রতি সাড়া দিয়ে সংক্রমিত কোষে ইন্টারফেরন নিঃসৃত হয়, যা ভাইরাসের প্রোটিন সংশ্লেষণে বাধা দেয়, ফলে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে না। এবং দুরারোগ্য ব্যাধিতে এই ইন্টারফেরন ব্যবহৃত হচ্ছে। বর্তমানে বেটাফেরন নামে বাজারে ইন্টারফেরন পাওয়া যায়। তারপরেই যেটা আসতেছে সেটা হলো অ্যান্টিবায়োটিক। তোমরা জানো যে বিশ্বে যত ঔষধ বিক্রয় হয় তার প্রায় অর্ধেকের কাছাকাছি অ্যান্টিবায়োটিকের মার্কেট, এবং আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করে এবং পরবর্তী সময় আরও অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে বা আবিষ্কার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তার কারণ হলো যে অ্যান্টিবায়োটিক নিম্ন মাত্রায় এবং সময় মতো যদি না খাওয়া যায় তাহলে রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন আর ওই অ্যান্টিবায়োটিক কাজ করে না, তখন নতুন ধরনের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে। বর্তমান বিশ্বে এই বায়োটেকনোলজির মাধ্যমে প্রথম যে অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয়েছিল পেনিসিলিয়াম নোটেটাম থেকে, সেটার উৎপাদন ক্ষমতা ছিল কম। পরবর্তী সময় বায়োটেকনোলজির মাধ্যমে মিউট্যান্ট পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম তৈরি করা হয়, তার থেকে অনেক বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রোডাকশান পাওয়া যাচ্ছে। তারপরে আসো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা টিপিএ। টিপিএ হলো আমাদের দেহে স্ট্রোক এর অন্যতম কারণ হলো রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যায়। প্লাজমিনোজেন রক্ত জমাট বাধা প্রদান করে বা জমাট বাঁধা রক্তকে গলিয়ে দিতে পারে। মানুষের দেহে প্লাজমিনোজেন থাকে কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। একে সক্রিয় করার জন্য এই টিপিএ প্রয়োগ করতে হয়। এই টিপিএ উৎপাদন সম্ভব হয়েছে বায়োটেকনোলজির মাধ্যমে। পরবর্তীতে আসো ইরাইথ্রোপয়েটিন বা ইপিও। মানুষের কিডনি ইপিও বা ইরাইথ্রোপয়েটিন নামক হরমোন উৎপন্ন করে, যা রক্ত প্রবাহের সাথে বোন মেরুতে প্রবেশ করে এবং বোন মেরু কোষকে উদ্দীপিত করে, যার ফলে প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকা বা আরবিসি উৎপন্ন হয়।
যাদের কিডনি বিকল তাদের ডায়ালাইসিসের সময় এই ইপিও বের হয়ে যায়, ফলে এই চাহিদা পূরণ করার জন্য বা ঘাটতি পূরণ করার জন্য আর্টিফিশিয়াল ইপিও প্রয়োগ করতে হয়। তা না হলে রোগী রক্তশূন্যতায় ভোগে। তারপরে আসো জেনেটিক ফুড। বর্তমানে এই বিশ্বের বর্ধিত জনসংখ্যার সাথে সাথে খাদ্যের চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং এই চাহিদা বৃদ্ধির কারণেই মানুষ জেনেটিক ফুডের দিকে ধাবিত হচ্ছে। আমাদের এই পর্যন্ত যে সমস্ত জেনেটিক ফুড বাজারে আসছে তার মধ্যে গোল্ডেন রাইস, বিটি কটন, বিটি বেগুন, ফ্লেভার সেভার টমেটো এগুলো অন্যতম। গোল্ডেন রাইস এটা জেনেটিক্যালি জিএমও ফুড। এখানে ড্যাফোডিল ফুল থেকে ভিটামিন এ সিনথেসিসকারী জিন ধানে সংযুক্ত করে এই গোল্ডেন রাইস উৎপন্ন করেছে। ফলে এখন ধান এই ভিটামিন এ সমৃদ্ধ, ফলে রাতকানা রোগের প্রতিকার এই চালের খেয়ে করা সম্ভব। আর বিটি বেগুন হলো ব্যাসিলাস থুরাঞ্জিয়েসিস থেকে রোগ প্রতিরোধী জিন বেগুনে স্থানান্তর করে রোগ প্রতিরোধী বা পতঙ্গ রোধী বেগুন উৎপন্ন করা হয়েছে, ফলে বেগুনের ফলন অনেক বৃদ্ধি পেয়েছে। তোমরা জানো যে বায়োটেকনোলজির মাধ্যমে বা ক্লোনিংয়ের মাধ্যমে প্রথম যে প্রাণী উৎপন্ন করা হয়েছে সেটা ছিল 1997 সনে একটা ভেড়া, তার নাম ছিল ডলি। এই বিটি বেগুন সম্পর্কে দু রকমের কথাই শোনা যায়। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এখানে দেখো একটা চিত্রে দেখানো হয়েছে যে গাছ কেটে আবার একজন কাটতেছে আর একজন গোড়ায় পানি ঢালতেছে। ঠিক বেগুনের উপকারিতাটাও এরকমই হয়তো হতে পারে, যে আমাদের একদিকে উপকার হচ্ছে আর একদিকে ক্ষতি হতে পারে। এ নিয়ে অনেক গবেষণা এখনও দাবি রাখে। বিটি বেগুন কীভাবে তৈরি করা হয় তার ধাপগুলো এখানে দেখানো হয়েছে। দেখো, এটা হলো ফ্লেভার সেভার টমেটো। টমেটো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তার কারণ হলো একটা এনজাইমের জন্য দায়ী। এটাকে বলা হয় পিজি এনজাইম, পলিগ্যালাক্টোনেস। এই এনজাইম এর কার্যকারিতা খুব তাড়াতাড়ি পেকে যায়। বর্তমানে বায়োটেকনোলজির মাধ্যমে এই এনজাইমের কার্যকারিতা নষ্ট করা সম্ভব হয়েছে, ফলে টমেটোর শেলফ লাইফ অনেক বৃদ্ধি পেয়েছে এবং দীর্ঘদিন টমেটো রেখে খাওয়া যায়। গোল্ডেন রাইস অর ফ্রাঙ্কেনফুড, এখানেও এই গোল্ডেন রাইস সম্পর্কে বলা হয়েছে। গোল্ডেন রাইস এর ইতিহাস এখানে দেওয়া হয়েছে। আজকে এ পর্যন্তই থাকুক। আমরা পরবর্তী দিন বায়োটেকনোলজির র্যাপিড মাল্টিপ্লিকেশন অফ প্ল্যান্ট এগুলো পড়ব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।